একটু কাইন্ডলি এনশিওর করো তো যে স্ক্রিন দেখতে পাচ্ছ কিনা। জি। ওকে, থ্যাংক ইউ। এখন দেখো, এটা হচ্ছে আমাদের ইংলিশের লেকচার 1। দ্যাট মিন্স আমাদের এলিট ব্যাচের লেকচার 2। সো এখানে আমরা যে যে টপিকগুলো পড়াবো, প্রথমত হচ্ছে আমরা লিটারেচারের বিভিন্ন বেসিক টপিক পড়াবো, তারপর পিরিয়ডস অ্যান্ড দেন ফিগার অফ স্পিচ। সো এখানে মেইন টপিক মূলত হচ্ছে ফিগার অফ স্পিচ। এটাকে বিভিন্ন নাম দেওয়া আছে, যেমন তোমার লিটারি টার্মস বলা হয়, লিটারি ডিভাইস বলা হয়। বাট এমনিতে পরীক্ষার ক্ষেত্রে তোমরা এটা মনে রাখবে যে এটাকে ফিগার অফ স্পিচ হিসাবে বেশি পরিচিত। সো চলে আসো, লিটারি টার্মস বা ফিগার অফ স্পিচের মধ্যে মেইনলি কী কী আছে। প্রথমতই খেয়াল করো, এটা হচ্ছে কি সিমিলি, তারপরে মেটাফোর, পার্সনিফিকেশন, অ্যালিটারেশন, অক্সিমরন, হাইপারবোল, হোমোনিমস, হোমোফোন, অ্যাক্রোনিমস। সো এখানে যেগুলো দেখতেছো এগুলো হচ্ছে অনেক ইম্পর্ট্যান্ট, এগুলো মেইন। বাট এর বাহিরেও অনেকগুলো আছে, আমরা সবগুলোই পড়বো আজকে। তো প্রথমতই যদি তোমাদেরকে জিজ্ঞেস করি আমি, যে সিমিলি মানে কি, তোমাকে অর্থ বলতে হবে না, জাস্ট মানেটা একটু বলতে পারবা কেউ একজন? সিমিলি মানে এটা পারো? অ্যাজ বা লাইক দিয়ে তুলনা করা সেন্টেন্সের মধ্যে। পারফেক্ট। অর্থাৎ তোমার যখন দুইটা জিনিসের মধ্যে তুমি কম্পেয়ার করবা বা তুলনা করবা, এবং সেই তুলনার মাঝখানে, এখন তুলনা করার জন্য তো কিছু না কিছুর হেল্প নিতে হবে, এমনি এমনিতে তো ডিরেক্ট তুলনা করাটা ঠিক না। তো এই জন্য তুলনা করার জন্য যদি আমি কিছু ওয়ার্ড ইউজ করি, সাপোজ অ্যাজ, তারপরে হচ্ছে দ্য সেম অ্যাজ বা লাইক, তখন সেটাকে আমরা বলতে পারি যে সিমিলি। ওকে। মেটাফোরটা তাহলে কি? হোয়াট ইজ মেটাফোর, বলো। উইদাউট অ্যাজ লাইক রাইট। ব্যবহারের অর্থাৎ তুলনা। তুমি যখন ডিরেক্ট কম্প্যারিজন করবা দুইটা জিনিসের মধ্যে, ঠিক আছে, দুইটা জিনিসের মধ্যে যখন ডিরেক্ট কম্প্যারিজন হবে, সেখানে অ্যাজ, লাইক, সেম এজ এই ধরনের কোনো ওয়ার্ড আসবে না। তুমি সরাসরি বলবা যে এইটাই এটা। ওকে। তো সেটা হচ্ছে ম্যাটাফোর। তার মানে সিমিলি এবং ম্যাটাফোরের মধ্যে খুব গভীর একটা সম্পর্ক আছে, যে দুইটাই হচ্ছে কি সেম জিনিস, তুমি কম্পেয়ার করতেছো, কম্প্যারিজন করতেছো দুইটা ভিন্ন জিনিসের মধ্যে। একটার ক্ষেত্রে তুমি মাঝখানে মিডলম্যানকে রাখতেছো, যে এই শব্দ দ্বারা তুমি দুইটা জিনিসকে তুলনা করতেছো। আর একটার মাঝখানে কোনো মিডলম্যান নাই, সরাসরি সম্পর্ক। আর পার্সনিফিকেশন, বলো তো, পার্সনিফিকেশন কি? মানে যার প্রাণ নাই কিন্তু ওইটারে ব্যক্তি হিসেবে উপস্থাপন করা। হ্যাঁ, অর্থাৎ তুমি এটাকে যদি ওইভাবে বলো যে, মানে সাহিত্যিক ভাষায়, যে জড় বস্তুকে তুমি যখন জীব হিসেবে উপস্থাপন করতেছো, অর্থাৎ যেটার প্রাণ নেই সেটাকে তুমি প্রাণ দিচ্ছ, এরকম ভাবে। সাপোজ ধরো আমরা যদি বলি যে টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, তো সময় বা স্রোত এটা কি জড় বস্তু না? অবশ্যই জড়। সময় তো এমনিতেও দেখাই যায় না, স্রোতটা না হয় আমরা দেখি নদীতে বা সাগরে বা অন্য কোথাও। সো এই যে দুইটা জিনিস, এখন এইটার সাথে তুমি কি বলতেছো যে কারোর জন্য অপেক্ষা করে না, তো অপেক্ষা করা বা ওয়েট করা, এই যে একটা টার্মস, এই যে একটা মানে তোমার অ্যাবিলিটি অপেক্ষা করার, এটা তো মানুষের আছে বা যে কোনো জীব বস্তুর আছে, তাই না? এরকম জড় বস্তুর কি অপেক্ষা করে কারোর জন্য কিছু, এরকম এটা তো না। কিন্তু তারপরে সেন্টেন্সটাকে তুমি এভাবে রিপ্রেজেন্ট করতেছো যেন সেটার মধ্যে তুমি জীবন দিচ্ছ, এরকম। তো এটাই হচ্ছে পার্সনিফিকেশন, অর্থাৎ তুমি ব্যক্তির উদ্যান করতেছো। বোঝা গেছে? ব্যক্তি রূপে প্রকাশ করতেছো কোনো কিছুকে। কারণ এই যে অপেক্ষা করার কাজটা তো ব্যক্তিরাই করে, মানুষ বা অন্যরকম কোন একটা সাবজেক্টই করে, সেই হিসেবে। অ্যালিটারেশন কি বলো তো, অ্যালিটারেশন, হোয়াট ইজ অ্যালিটারেশন? বারবার এক মানে ভাওয়ালের শব্দ রিপিট হওয়া। হ্যাঁ, হ্যাঁ। দি তোমার কি বলে এটাকে, রিপিটেশন হয় যখন একই উচ্চারণ রিপিটেশন হয়, সেটা ভাওয়াল বা কনসোনেন্ট, মেইনলি কনসোনেন্টটাই, সেটাকে বলা হয় অ্যালিটারেশন। অক্সিমরনটা কি বলো তো, অক্সিমরন, এটা থেকে কোশ্চেন আসছে, প্রায় অনেকবারই আসে। খারাপ কিছু ভালোভাবে উপস্থাপন করা। না, অ্যাকচুয়ালি খারাপ কিছু ভালোভাবে খারাপ উপস্থাপন, কিছু এটা আবার ভালো উপস্থাপন একটু করা। ভেগ অ্যান্সার হয়ে যায়। আমি যদি বলি যে ধরো তুমি ভয়ঙ্কর সুন্দর, বুঝতেছো? সুন্দর তো বলা যাবে না, ভয়ঙ্কর সুন্দরী। তখন হচ্ছে কি দেখো, যে তুমি একবার সুন্দরী, মানে তোমাকে একবার আমি সুন্দরী বললাম, তার আগে বললাম ভয়ঙ্কর, তো দুইটা জিনিসটা আসলে কন্ট্রাডিক্টরি হয়ে গেছে না, সেলফ কন্ট্রাডিক্টরি। আবার ধরো আরেকটা সেন্টেন্স বললাম যে হি ইজ রেগুলারলি ইরেগুলার, তাহলে একবার বলতেছি ইরেগুলার, তার আগে আবার বলতেছি রেগুলার। তার মানে বুঝতে পারতেছো এরকম। আবার যদি বলি ধরো কনস্ট্রাকটিভলি ডিস্ট্রাকটিভ, মানে এতটাই ডিস্ট্রাকটিভ যে আমি বলতেছি কনস্ট্রাকটিভলি ডিস্ট্রাকটিভ, বুঝছো? সো দ্যাট ইজ অক্সিমরন। এরপরে হাইপারবোল। হাইপার বলে ফেলে। হাইপারবোল জিনিসটা কি, এটা তো আমরা পরিচিত, বলতে পারবা হাইপারবোল? ব্যঙ্গ করা। হুম, হুম। ব্যঙ্গ করা তো হাইপারবোল না, ব্যঙ্গ হতে পারে স্যাটায়ার বা আইরনি, সেটা।
হাইপারবোল কোনটা কোনটা? ওই যে বেশি বেশি করতেছে যেটা অতিরঞ্জিত, সেটা হচ্ছে হাইপারবোল। ভাইয়া হাইপারবোলি বলছেন? হ্যাঁ হ্যাঁ। তো ধরো ভাইয়া এক্সট্রিম কিছু অতিরঞ্জিত করে বোঝাইলে, বাড়ায় বলা। এক্সট্রিম এক্সট্রিম, কিছু। এক্সট্রিম কিছুও না, মানে তুমি হচ্ছে কি ওই যে এক্সিজারেট করতেছো এরকম, অর্থাৎ কোনো কিছুকে তুমি বাড়াই বলতেছো। যেমন আমরা যখন কোনো মাওলানা বা কেউ যখন ইয়েতে আসে দেখবা তার আগে যে কতগুলো অ্যাজেক্টিভ যুক্ত করা হয়, অনেকগুলো বিশেষণ দেওয়া হয়, এই তারপর গিয়ে তার নাম। আর যদি কোনো নেতা হয়, সাপোজ ধরো এই রাজনৈতিক ক্ষেত্রে বলবা, এই যে দেখবা মাঝে মধ্যে ওই যে আমাদের কাদের কাকু ছিল না আগে, সে বলতো না যে এত কিছু বলার দরকার আছে, থামো, মানে সরাসরি স্টেজে উঠে দাঁড়িয়ে গেছে বক্তব্য দিবে, অথচ হ্যাঁ দিতে পারছে না, পরিচয় দিতে দিতে হ্যাঁ দাঁড়িয়ে রয়েছে মানে 5 মিনিট। বুঝছো কাহিনী? দ্যাট ইজ কাইন্ড অফ হাইপারবোল আর কি। এখন চলে আসো যে হোমোনিমস। হোমোনিমসটা কি হবে বলো তো? হোমোনিমস, আচ্ছা হোমোনিমস এবং হোমোফোনস, দেখো হোমোফোন কতটা মানে কি, ফোন, PHONE, ফোন। ফোন মানে হচ্ছে যেটা উচ্চারিত হয় ধ্বনি টাইপের এরকম কিছু, ফোন শব্দের অর্থই কিন্তু ধ্বনি। আমরা যেমন বলি না ধ্বনিতত্ত্ব, ফোনোলজি, তো ওরকম, তো যেটা সেম উচ্চারণ হইতেছে সেটাকে আমরা বলবো হোমোফোন। আর যেটা সেম স্পেলিং হইতেছে, হ্যাঁ, সেটাকে আমরা বলবো হোমোনিমস। বুঝে গেছে? এখন চলে আসো যে অ্যাক্রোনিম। অ্যাক্রোনিমটা তো তোমাদের পরিচিত, অ্যাব্রিভিয়েশন, অ্যাক্রোনিম, মনে আছে না? যে আমরা সংক্ষেপে যখন কোনো কিছুকে লিখি বা ব্রড করি, যেমন ধরো সাপোজ একটা যদি কোশ্চেন করি, র্যাম, RAM, এটা কি হবে বলো তো? র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। তারপর ধরো রম, রিড অনলি মেমোরি। দেন হচ্ছে তোমার ধরো BSTI, বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউশন। তো এইগুলো কিন্তু পরীক্ষায় আসে প্রচুর। তো এইগুলো হচ্ছে তোমার অ্যাক্রোনিম। এখন চলে আসো যে আমরা প্রত্যেকটাই ইন ডিটেলস পড়বো। দেখো সিমিলি, শুরুতেই তোমরা একজন বলছো যে যখন দুইটা জিনিসের মধ্যে কম্প্যারিজন হয়, দি কম্প্যারিজন বিটুইন টু ডিফারেন্ট থিংস, the comparison between two different things with the help of these words, কি কি, as, like, resemble, the same as, যখন তুমি দুইটা ভিন্ন জিনিসের মধ্যে তুলনা করবে এবং তাদের মাঝখানে হেল্পিং হিসেবে অ্যাজ, লাইক, রিসেম্বল, দ্য সেম এজ, এই ওয়ার্ডগুলো ইউজ করবা, সেটাই হচ্ছে সিমিলি। দেখো এক্সাম্পল হিসেবে, যেমন শেরে বাংলা ইজ অ্যাজ ব্রেভ অ্যাজ টাইগার, তাহলে এখানে কম্প্যারিজন হচ্ছে। তাহলে শেরে বাংলার সাথে দেখো টাইগারের কম্প্যারিজন, কিন্তু মাঝখানে বসে আছে কে? মাঝখানে বসে আছে হচ্ছে অ্যাজ, এই যে শব্দটা। তাহলে এইটা হচ্ছে কি সিমিলের এক্সাম্পল। আবার দেখো আই ওন্ডার্ড অ্যাজ এ ক্লাউড, তাহলে এখানে দেখো এই যে তুলনা করা হচ্ছে মাঝখানে অ্যাজ দ্বারা। তারপর দেখো মাই হার্ট ইজ লাইক এ সিঙ্গিং বার্ড, তো এখানে সিঙ্গিং বার্ডের সাথে হার্টের তুলনা, কিন্তু এখানে মাঝখানে কে বসে আছে? লাইক শব্দটা। দ্যাটস এই যে প্রত্যেকটা এক্সাম্পল, এগুলো হচ্ছে কিসের এক্সাম্পল? সিমিলের এক্সাম্পল। বুঝতে পারছো সবাই? বলো। জি ভাইয়া। এখন চলে আসো ম্যাটাফোর। ম্যাটাফোর আরো সহজ, সিমিলি বুঝতে পারলে ম্যাটাফোর ইজি। দেখো ম্যাটাফোর হচ্ছে দি কম্পারিজন বিটুইন টু ডিফারেন্ট থিংস উইদাউট দি হেল্প অফ দিস ওয়ার্ড, অর্থাৎ যেখানে এই শব্দগুলো থাকবে না, ডিরেক্ট কম্পারিজন হবে। যেমন তোমার এই যে অ্যাজ, লাইক, রিসেম্বল, দ্য সেম এজ, এই শব্দগুলো থাকবে না। ঠিক আছে, এগুলোও থাকবে না, আমি লিখে দিচ্ছি, এগুলো থাকবে না। এখন এই যে শব্দটা রিসেম্বল, এটার মানেটা আমি তোমাদেরকে এখানে একটু লিখে দিচ্ছি। রিসেম্বল মানে কি বলো তো? রিসেম্বল কথাটার মিনিং কি হবে বলো? মনে করা। হ্যাঁ হ্যাঁ, কি বুঝি নাই, আরেকবার। মনে করা, রিমেম্বার। রিমেম্বার মানে মনে করা, রিসেম্বল মানে তোর মনে করা না। অন্য একজন বলো। সিমিলার কিছু মানে হ্যাঁ হ্যাঁ, দেখতে এইটা ঠিক একই আছে, রকম বোঝায়। এটা ঠিক আছে। তো দেখতে একই রকম, সিমিলার কিছু, দুইটা, যাক একটা ইংলিশ বলছো একটা বাংলা বলছো, তাই ঠিক আছে, এটা মানে হচ্ছে অনুরূপ। ঠিক আছে, অনুরূপ হওয়া। তো এটাকে আমরা সিমিলার বলতে পারি, বাট সিমিলার খুবই বাচ্চা বাচ্চা অ্যান্সার। এটাকে তুমি ইংলিশে যদি একটা সিনোনিম কিছু বলো তাহলে বলবা যে টেক আফটার। ঠিক আছে, কি? টেক আফটার। টেক আফটার মানে কি? অনুরূপ হওয়া। যেমন বলে না, দ্য চাইল্ড টেকস আফটার ইটস মাদার, মানে বাচ্চাটা দেখতে তার মায়ের মতো হয়েছে। ওকে, এখন দেখো মায়ের মতো হয় বেশি ভালো, কারণ মায়েরা সুন্দর হয়। এখন দেখো নেক্সট চলে আসো এই জায়গাটাতে, যে মধুসূদন ইজ এ ফায়ার। এই যে আমি কম্পারিজন করলাম যে মধুসূদন ইজ এ ফায়ার,
এখানে কি আমি অ্যাজ, লাইক, রিসেম্বল, দ্য সেম এজ এই ওয়ার্ডগুলো ইউজ করছি? করিনি। আমি ডিরেক্টলি বলে দিচ্ছি যে মধুসূদন মানে হচ্ছে আগুন। ঠিক আছে, মধুদাদু আগুন। তো এই জন্য দেখো এই যে জিনিসটা এটা হচ্ছে ম্যাটাফর। আবার বললাম শেরে বাংলা ওয়াজ এ টাইগার অফ আওয়ার কান্ট্রি। এখানে কিন্তু আমি অ্যাজ, লাইক, রিসেম্বল বলিনি, ডিরেক্ট কম্পারিজন যে সে হচ্ছে মানে বাংলার বাঘ। ওকে। তারপর বলতেছি মাই ব্রাদার ওয়াজ বয়লিং ম্যাড, মানে সে খুব রাগান্বিত হয়ে গেছে। তারপরে সংসারী ইজ এ রোজ, ক্ষেত্রেও কিন্তু তোমার সেম, যে তুমি ডিরেক্ট কম্পারিজন করতেছো রোজের সাথে। দ্যাটস ওয়াই এই প্রত্যেকটা জিনিসই হচ্ছে ম্যাটাফরের এক্সাম্পল, অর্থাৎ যেখানে তুমি অ্যাজ, লাইক, রিসেম্বল বা দ্য সেম অ্যাজ এই ওয়ার্ডগুলো ইউজ করবা না, বরং সরাসরি তুমি তুলনা করবা। আই গেস এই দুইটা কনসেপ্ট ক্লিয়ার। এখন চলে আসো পার্সনিফিকেশন। পার্সনিফিকেশন মানে কি? এটা বাংলাটা আমি লিখে দিচ্ছি তোমাদেরকে, দেখো এটা হচ্ছে ব্যক্তি রূপদান করা। ব্যক্তি রূপে প্রকাশ, ব্যক্তি রূপে প্রকাশ করা, প্রকাশ করা। এখন দেখো, when a নন লিভিং থিং ইজ প্রেজেন্টেড অ্যাজ এ লিভিং থিং, অর্থাৎ যেটা নন লিভিং সেটাকে তুমি লিভিং হিসেবে প্রেজেন্ট করতেছো। এক্সাম্পল দেখো, টাইম ইউ আর ওল্ড জিপসি ম্যান। তাহলে টাইমকে তুমি জীব বস্তুর সাথে তুলনা করতেছো বা তাকে মানে ওরকম কিছু বলতেছো। কারণ এই যে ম্যান বা জিপসি কথাটার মানে কি বলো তো? জিপসি, বলো তো জিপসি কথাটার মানে কি? হ্যাঁ হ্যাঁ, শুনি নাই। বেদে 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 উদ্বাস। মানে এটার আরো সুন্দর একটা শব্দ আছে, সেটা হচ্ছে যাযাবর। ঠিক আছে, যাযাবর মানে হচ্ছে যারা ধরো কোথাও স্থায়ী না, দে আর নট পার্মানেন্ট, তারা টেম্পোরারি ভাবে বিভিন্ন জায়গায় বসবাস করে, তারপর দেখবো অন্যত্র চলে যায়। তো এই জন্য তাদেরকে বলে জিপসিম্যান। তো সময়ও তো দেখো কোথাও এইটা স্থির থাকে না। নোমাডিকের সিনোনিম হবে। কিসের? নোমাডিক নোমাডিকের সিনোনিম হবে। বুঝি নাই তোমার ওয়ার্ডটা কি বলতেছো। নোমাডিক যাযাবর। নোমাডিক, ট্রাইবাল বলতে পারো, লাইক নোমাডিক হয়তো হইতে পারে, আই ডোন্ট নো। তুমি একটু সার্চ করে নিও তাহলে। আচ্ছা দেখো, টাইম ইউ আর ওল্ড জিপসি ম্যান, এটা হচ্ছে কি যাযাবর। আমি এখন দেখো কখন বললাম যে সময়ও দেখো তোমার দেখা যাবে কোথাও স্থায়ী হচ্ছে না, সে বারবার মানে পরিবর্তন হচ্ছে, বা সময় কিন্তু চলে যাচ্ছে, থেমে থাকতেছে না। তো এরাও সেম, যাযাবর যারা তারাও কিন্তু কোথাও স্থায়ী থাকে না, দে নট পার্মানেন্ট, তারা কিন্তু টেম্পোরারি বসবাস করে, তারপর অন্যত্র চলে যায়। সেই জন্য এই কম্পারিজনটা হচ্ছে, বাট এখানে এটা কিন্তু আবার কম্পারিজনের মধ্যে ফেলবা না। এই ক্ষেত্রে কনসেপ্টটা হচ্ছে পার্সনিফিকেশন, অর্থাৎ টাইমকে তুমি করতেছো, কি বলতেছো, পার্সনিফিকেশন করতেছো, ব্যক্তি রূপদান করতেছো। তারপর এটা দেখো, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, এক্ষেত্রেও সেম। আবার দেখো মিস্টার নিউমোনিয়া, তো নিউমোনিয়া হচ্ছে একটা বস্তু বা রোগ কিছু একটা, এটাকে তুমি মিস্টার নিউমোনিয়া ওয়াজ এ পোলাইট ম্যান এভাবে বলতেছো। সো এই যে প্রত্যেকটা এক্সাম্পল, এগুলো হচ্ছে পার্সনিফিকেশন, এবং এটাও পরীক্ষায় প্রচুর আসে। এটা অনেক সময় ডেফিনেশন থেকেও আসে, তোমাকে ডিরেক্ট সংজ্ঞা থেকে কোশ্চেন করতে পারে। তো এই জন্য ডেফিনেশনটাও পড়বা। সংজ্ঞা আমি লিখে দিচ্ছি, সংজ্ঞাটাও ইম্পর্ট্যান্ট। এখন চলে আসো যে অ্যালিটারেশন। অ্যালিটারেশন মানে কি? দি অকারেন্স অফ দ্য সেম সাউন্ড, অকারেন্স অফ দ্য সেম সাউন্ড অর লেটার, স্পেশালি কনসোনেন্ট। মানে কনসোনেন্ট সাউন্ডের যখন তোমার রিপিটেশন ঘটবে বা অকারেন্সটা বারবার ঘটবে, সেটাকে আমরা বলতেছি অ্যালিটারেশন। এখন এখানে যে কনসোনেন্ট স্পেশালি বলছে, দ্যাট ডাজেন্ট মিন যে ভাওয়াল হবে না, ভাওয়াল হলেও সেটা অ্যালিটারেশন হবে, বাট মেইনলি কনসোনেন্টেরটাই তোমার অ্যালিটারেশন হয়। আচ্ছা, ভাওয়ালেরটার কিন্তু আলাদা একটা নামও আছে আই গেস, তো সেটা তোমাদের এক্সামে কোশ্চেন থাকবে, তোমরা এটা গুগলে সার্চ করে বের করবা। আমি কিন্তু এক্সামে যখন কোশ্চেন দিব তখন সেটাই দিব, এই যে অ্যালিটারেশনটা দিব না। তো এটা গুগলে সার্চ করে পড়ে রাখবা। এখন দেখো এক্সাম্পল, অ্যালোন, অ্যালোন, অল অ্যালোন। এখানে দেখো তো সব জায়গাতেই সেম সাউন্ড আসতেছে না? দেখো তো, সেম ওয়ার্ড বারবার রিপিটেশন হচ্ছে অকারেন্সটা, এই জন্য এটা হচ্ছে অ্যালিটারেশন। ওয়াটার, ওয়াটার এভরিওয়্যার, নট এ ড্রপ টু ড্রিঙ্ক, এটা কার লেখা বলো তো? ওয়াটার, ওয়াটার এভরিওয়্যার, এটা কার লেখা? এটা পরীক্ষা আসে প্রচুর। ওয়াটার, ওয়াটার ফুল এভরিওয়্যার। হ্যাঁ ঠিক আছে, হয়েছে কি হয়েছে, দিয়ে বলো। ভাইয়া খেয়াল নেই। হ্যাঁ হ্যাঁ বলো, জোর দাও একটু, হয়েছে তো তোমার। কি যেন কুল- কলেরিজ, ঠিক আছে, অ্যাস্ট্রি কলেরিজ। হ্যাঁ 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 হ্যাঁ, এসটি কলেজের। অ্যাস্ট্রি কলেরিজ। যাই হোক, আমাদের ক্লাস এটা করতে করতে বিএসসি এগুলা আসছে ভাইয়া, এফএএসএস এই বছর আসছে জানি, মনে হয়। এটা এগুলা প্রতি বছরই আসে। ঠিক আছে, এগুলো প্রতি বছরই আসে। আর এই যে বললাম না তোমাদেরকে এখন ক্লাস নিচ্ছি না, তুমি নেক্সট অ্যাডমিশন টেস্টে এখান থেকে হুবহু কোশ্চেন পাবা। বুঝে গেছে? এখন শোনো, এই যে মানে এখন অনেক কিছু তোমাদের কাছে একটু আনফেমিলিয়ার লাগতেছে না? দেখবা এই ক্লাস করার পরে কিছুদিন পরে তোমার কাছে এই জিনিসগুলো মনে হবে যেন এই এসটি কলেজ তোমার
ওই দূর সম্পর্কের মানে কাজিন, এরকম মনে হবে। এই যে এখন নাম বলতে গিয়ে ভুলে যাচ্ছে, তখন আর ভুলবা না, এই আর কি। এরপর দেখো, বার্ডস অফ দ্য সেম ফেদার ফ্লক টুগেদার। তো এই যে দেখো, এটা মানে কি বলো তো? এই যে এই লাইনটা, এটার মিনিংটা কি? এটা কিন্তু একটা প্রবাদ। বার্ডস অফ দ্য সেম ফেদার ফ্লক টুগেদার, এগুলো কিন্তু লেদাকালে পড়ছো, আই মিন ছোট যখন ছিল আর কি, তখন পড়ছো। বলো, এটার মানে কি? বার্ডস অফ দ্য সেম ফেদার ফ্লক টুগেদার মানে কি বলো? পারবে না? তোমরা এটা শুনছো না যে চোরে চোরে মাসতুতো ভাই? এই প্রবাদটা শুনছো কিনা? রেসপন্স করো। জি ভাইয়া। শুনছি। হ্যাঁ, তো এই যে এইটাই হচ্ছে সেটার ইংলিশটা আর কি, যে বার্ডস অফ দ্য সেম ফেদার ফ্লক টুগেদার, চোরে চোরে মাসতুতো ভাই। দেখবো যে এখনকার বাংলাদেশের প্রেক্ষাপটও সেম, কিন্তু চোরে চোরে মাসতুতো ভাইও, মানে পলিটিক্যাল প্রেক্ষাপটের কথা বলছি আর কি। সো নাও দেখো, এই যেখানে এফ এফ দুইটা সেম লেটার, অকারেন্সটা বারবার রিপিট হইতেছে, এই সবগুলো এক্সাম্পল হচ্ছে অ্যালিটারেশনের। সো এখন এখান থেকে যদি কোশ্চেন আসে অ্যালিটারেশন থেকে, পারবা না? তোমাদেরকে এক্সাম্পল যে এখান থেকেই হুবহুব এগুলোই দেবে তা না, তারা তাদের মতো করে বানায়ও দিতে পারে। টিচাররা চাইলে নিজের মতো করে কোশ্চেন বানিয়ে দিতে পারে, বই থেকে যে করতে হবে এমন কোনো কথা নেই। তো তখনও কিন্তু পারা উচিত, কারণ এগুলো এমন একটা কনসেপ্ট, যদি তুমি বোঝো তাহলে ইজিলি পারবা, যেভাবেই দিক। ওকে, নাও চলে আসো অক্সিমরন। ভাইয়া অ্যালং অ্যালং ওইটা অ্যাসোনেন্স হবে না? রাইট, এই যে তুমি কিন্তু অ্যান্সার দিয়ে দিচ্ছ। যদি তোমার ভাওয়েল সাউন্ড হয় বারবার রিপিটেশন, সেটার আলাদা একটা স্পেশাল নাম আছে অ্যাসোনেন্স। ঠিক আছে, অ্যাসোনেন্স। ASSONC। হ্যাঁ। তো যদি পরীক্ষা আসে তাহলে সেটাকে অ্যাসোনেন্স দিবা। আর অ্যালিটারেশন হচ্ছে মেইনলি কনসোনেন্ট, বাট এই যে ভাওয়ালের এটাতে যদি অ্যাসোনেন্স সবসময় না থাকে তাহলে সেটাও কিন্তু অ্যালিটারেশন হয়, এই জন্যই বলে দিলাম। এখন আসো, যে অক্সিমোরন এটার মানে কি? অক্সিমোরন মানে হচ্ছে অপোজিট মিনিং। যখন তুমি ওই যে কি বলে, উইথ অপোজিট মিনিংস উইদিন এ ওয়ার্ড অর ইন এ ফ্রেজ দ্যাট ইজ সেলফ কন্ট্রাডিকশন, অর্থাৎ একটা একটা বিপরীত কিন্তু তুমি সেটাকে একটা ফ্রেজের মধ্যে নিয়ে আসছো। যেমন দেখো, আমি বললাম যে হি ইজ রেগুলারলি ইরেগুলার, মানে সে এতটাই ইরেগুলার যে সে রেগুলারলি ইরেগুলার। বুঝছো? তো এটা হচ্ছে কি তোমার অক্সিমরনের এক্সাম্পল। একটা একটার বিপরীত দেখো, সেলফ কন্ট্রাডিকশন হচ্ছে এখানে। কন্ট্রাডিক্ট কথাটার মানে কি? বিপরীত হওয়া বা বিরোধী হওয়া, কন্ট্রাডিক্ট করতেছে এরকম। আবার দেখো বললাম কনস্ট্রাকটিভলি ডিস্ট্রাকটিভ। সো তোমার এখানেও দেখো সেম, সেলফ কন্ট্রাডিকশন হচ্ছে, বিপরীত শব্দ একসাথে বসে এটার একটা মিনিং দিতেছে। আবার ওই যে বললাম না, তুমি ভয়ঙ্কর সুন্দরী, তো একবার ভয়ঙ্কর বললাম আবার সুন্দরীও বললাম, তাহলে কি অক্সিমরন। এগুলো হচ্ছে অক্সিমরনের এক্সাম্পল। এখন আসো যে হাইপারবোল, মানে অতিরঞ্জন, ঠিক আছে, এক্সিজারেশন এরকম। অতিরঞ্জন লিখে দিচ্ছি, অতিরঞ্জিত করে বলেন আমরা অনেক সময় বলি, অতিরঞ্জন। এখন দেখো, হাইপারবোল ইজ এ ফিগার অফ স্পিচ অর লিটারি ডিভাইস দ্যাট ক্রিয়েটস হাইটেন্ড ইফেক্ট, মানে যেখানে তোমার কি হচ্ছে, অতিরঞ্জন করা হচ্ছে থ্রু ডেলিভার্ড এক্সিজারেশন। এক্সাম্পল, 10,000 স এট এ গ্ল্যান্স, মানে এক পলকে 10,000 মাইল দেখে ফেলছি। তো আসলে কি এক পলকে, এই যে এট এ গ্ল্যান্স কথাটার মানে কি? এক পলকে, এক পলকে, এক পলকে 10,000 দেখে ফেলছি, 10,000 মাইল দেখে ফেলছি, এটা তো অসম্ভব, এটা তো তুমি এখানে হাইপারবোল করতেছো। আবার বললাম ই নেভার এন্ডিং লাইন, তো কোনো লাইন কি নেভার এন্ডিং হতে পারে? এত বড় লাইন তুমি ড্র করতে পারবা? সেটাও হাইপারবোল। তারপর অনেক সময় তোমার দেখবা ওয়াইফরা হাজব্যান্ডকে কল দিয়ে বলে, আই কলড ইউ 1,000 টাইমস, মানে আমি তোমাকে 1,000 বার কল দিচ্ছি, তুমি কল ধরো নাই। আসলে কি 1,000 বার কল দিছে? কল তো দিছে ধরো সাপোজ হাইস্ট 10 থেকে 15 বার, তো সেটাকে বলতেছে 1,000 বার কল দিচ্ছি, কল ধরো নাই। এটাই হচ্ছে হাইপারবোল। বুঝতে পারছো? তো এখান থেকেও কোশ্চেন আসে অনেক সময়, মনে রাখবা। এখন চলে আসলে হোমোনিমস। হোমোনিমস মানে হচ্ছে স্পেলিং অ্যান্ড প্রোনাউন্সিয়েশন ইজ সিমিলার বাট মিনিং ইজ ডিফারেন্ট। অর্থাৎ এখানে হোমোনিমসের ক্ষেত্রে কি বললাম, যে স্পেলিংটা সেম থাকবে। কি সেম থাকবে? স্পেলিংটা সেম থাকবে এবং প্রোনাউন্সিয়েশনটাও সেম থাকবে, বাট মিনিং ডিফারেন্ট। সাপোজ আমি বললাম ইউ আর রাইট, আবার বললাম লুক অ্যাট ইউর রাইট সাইড। সো আমাকে বলো তো, এইখানে এইটা কোন পার্টস অফ স্পিচ ইউ আর রাইট? রাইটের পার্টস অফ স্পিচটা বলবা শুধু। অ্যাডজেক্টিভ। অ্যাজেক্টিভ, গুড। লুক অ্যাট ইউর রাইট সাইড, এইখানে রাইটের পার্টস অফ স্পিচ কি বলো? অ্যাডজেক্টিভ। এইটাও কিন্তু অ্যাজেক্টিভ, ঠিক আছে। কারণ পজিটিভ কারণ প্রোনাউনের পরে। এখানে এই যে এটা কি ডিটারমিনার, পজিটিভ নাউন, পজিটিভ
কেস, সরি, ডিটারমিনার। তাহলে ডিটারমিনারের পরে অবশ্যই নাউন আছে। এখন রাইট সাইড, তুমি আমাকে বলো এই দুইটা শব্দের মধ্যে নাউন কোনটা হবে? অলওয়েজ শেষেরটা। তাহলে এটা হচ্ছে নাউন। বুঝা গেছে? তাহলে এই যে নাউনটাকে মডিফাই করতেছে তার আগের শব্দটা, রাইট শব্দটা, দ্যাটস এটা অ্যাজেক্টিভ। এখন আরেকটা বললাম, যেমন ইউ হ্যাভ নো রাইট টু ইন্টারফেয়ার। এই যে সেন্টেন্সটা লিখলাম, এখানেও দেখো একটা শব্দ রাইট আছে, এটা কি? এটা পার্সিভ স্পিচ কি? বলো। বলো এটা কি? ইউ হ্যাভ নো রাইট টু ইন্টারফেয়ার। মেবি নাউন। রাইট, এটা হচ্ছে নাউন। কারণ দেখো তার আগে কে বসে আছে? এই যে ডিটারমিনার বসে আছে, নো। তাহলে এটা অবশ্যই নাউন। আর এমনিতে দেখো এখানে অর্থ কি রাইটের? তোমার কোনো অধিকার নাই। এই ক্ষেত্রে অর্থ কি? তুমি সঠিক। এই ক্ষেত্রে অর্থ কি? তোমার ডান, ডান, রাইট, ডান বামের সেই ডান। তো দেখো এইখানে নাউন, এখানে অ্যাজেক্টিভ, এখানে অ্যাজেক্টিভ, কিন্তু সব জায়গাতেই দেখো এটার স্পেলিংটা সেম, কিন্তু এটার মিনিংটা আবার সব জায়গাতে আলাদা। এখানে হচ্ছে কি তুমি ভাইয়া, সঠিক। জি। এখানে টু ইন্টারফেয়ার এটা হচ্ছে ইনফিনিটিভ ফেজ না? হ্যাঁ, ইনফিনিটিভ, 2 + V1। এটার জন্য আচ্ছা বুঝছি। ওকে, ওটা তো আমি এমনিতে এক্সটেনশন হিসেবে অ্যাড করছি। বাট আমার মেন টার্গেট হচ্ছে রাইট শব্দটা। এখানে অধিকার বোঝাচ্ছে। এখানে কি বোঝাচ্ছে? ডান পাশ, সেটা বোঝাচ্ছে। এখানে কি বোঝাচ্ছে? এখানে বোঝাচ্ছে তুমি সঠিক। কিন্তু সব জায়গায় দেখো স্পেলিং সেম। তার মানে এটা হচ্ছে হোমোনিমস, যেখানে স্পেলিং এবং প্রোনাউন্সিয়েশন দুইটাই সেম হবে কিন্তু মিনিংটা ডিফারেন্ট হবে। বুঝা গেছে? চলে আসো হোমোফোনস। ভাই, ভাই এনো নো তো অ্যাডজেক্টিভ না? অবশ্যই অ্যাডজেক্টিভ, কারণ এটা কি বললাম? ডিটারমিনার বললাম। পৃথিবীর সকল ডিটারমিনারের আর পার্টিকুলার স্পেস এন হচ্ছে কি? অ্যাডজেক্টিভ। হ্যাঁ বলো। আর এনওটি নট অ্যাডভার্ব। নট, নটকে তুমি হ্যাঁ, নট অ্যাডভার্ব। নট অ্যাডভার্ব বলতে পারো, কিন্তু সেন্টেন্সের ফাংশন বেজে তুমি যদি দেখো যে নট অ্যাডভার্ব হিসেবে কাজ করতেছে, অর্থাৎ কোনো একটা ভার্ব বা কোনো একটা অ্যাজেক্টিভ অর অ্যাডভার্বকে মডিফাই করতেছে, তখন সেটা অ্যাডভার্ব। কিন্তু যদি সেটা বাই এনি চান্স নাউনকে মডিফাই করে ফেলে বা প্রোনাউনকে মডিফাই করলে, তখন কিন্তু সেটা তোমার ইয়ে হবে, কি বলে, অ্যাজেক্টিভ হয়ে যাবে। আবার এট এ টাইম সেটা তোমার প্রেপোজিশনও হইতে পারে, নট ইউ। আমি যদি বলি everybody can enter the room, everyone can enter the room, not you, তখন কিন্তু সেটা আবার প্রেপোজিশন হয়ে যাবে। কারণ তখন এই নটের অর্থ কি বলো তো? অ্যাকসেপ্ট, মানে তুমি বাদে। তো এই যে অ্যাকসেপ্ট অর্থে সেটা আবার প্রেপোজিশন হতে পারে। তো ডিপেন্ডস তোমার একটা সেন্টেন্সের মধ্যে ফাংশন কিসের করতেছে। একই ওয়ার্ড আমরা দেখবো পার্সিভ স্পেসের ক্লাস, অলরেডি তোমাদের এই ক্লাসগুলো কিন্তু গ্রুপে দেওয়া আছে, নাউন প্রোনাউন ভার্ব অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ। সেখানে লাস্ট ক্লাসে, ফাইনাল যে ক্লাসটা, সেটাতে দেখবা যে হচ্ছে আমি দেখাইছি যে কিভাবে একই শব্দ সবগুলো পার্টস অফ স্পিচ হইতে পারে সেন্টেন্সে ব্যবহার ভেদে। সো এটা ডিফারেন্ট কনসেপ্ট, আমরা ওইদিকে এখন না যাই। এখন দেখো হোমোনিমস আই গেস ক্লিয়ার, যেখানে তোমার স্পেলিং এবং প্রনাউন্সিয়েশনটা সেম বাট মিনিংটা ডিফারেন্ট। এখন যদি বলি যে হোমোফোনস, তাহলে কি? তাহলে হোমোফোন, এই জন্য এটা কি বোঝাচ্ছে? যে সেম। হোমো কথাটার মানে কি জানো? সেম, সেম। আর ফোন মানে হচ্ছে তোমার কি উচ্চারণ বা ধ্বনি। তো দেখো এক্ষেত্রে স্পেলিংটা ডিফারেন্ট হবে কিন্তু প্রোনাউন্সিয়েশনটা সেম হবে, বা উচ্চারণটা সেম হবে, ধ্বনিটা সেম হবে। সাপোজ দেখো এটাকেও আমরা নিউ বলতেছি, এটাকেও আমরা নিউ বলতেছি, বাট এখানে এটার মানে কি? এখানে মিনিং নিয়ে যদিও মানে ফ্যাক্ট না, এখানে ফ্যাক্ট হচ্ছে মেইন, যেখানে তোমার উচ্চারণটা বা প্রোনাউন্সিয়েশনটা সেম আসতেছে বাট এটার কি, তোমার স্পেলিংটা আলাদা। ঠিক আছে, স্পেলিংটা আলাদা। নিউতে এখানে দেখো NEW, এখানে দেখো KNEW। এটার মানে হচ্ছে নতুন, এটার মানে হচ্ছে তোমার জানা। ঠিক আছে, আমি জানি বা এরকম কিছু। তো হোমোফোন কথাটার মানে কি মনে রাখবা যেভাবে, যে হোমো কথাটার মানে হচ্ছে সেম, তাহলে ফোন কি? ধ্বনি বা উচ্চারণ। তাহলে এখানে আমার ধ্বনি বা প্রোনাউন্সিয়েশন বা উচ্চারণটা সেম হবে, বাকি যা আছে তা আলাদা হোক। তাহলে সেম কি হবে সেটা নিয়ে আমাদের কনসেপ্ট। তাহলে আমি যদি বলি হোমোনিমসের ক্ষেত্রে সেম কি হবে, সেক্ষেত্রে আমাদের সেম হবে স্পেলিংটা, দেখতে সেম সিমিলার হবে, এটাকে বলবো হোমোনিমস। আর এই ক্ষেত্রে কি উচ্চারণটা সেম হবে।
নর্মালি আমরা যদি বলি গ্রামারের কনসেপ্ট কি, গ্রামারের কনসেপ্ট তো দুইটাই, একটা হচ্ছে কি উচ্চারণ আর একটা বানান। উচ্চারণ ভার্সেস বানান। তুমি দেখো হোমোফোনস যেটা, সেটার ক্ষেত্রে কি হয়, উচ্চারণ সেম হয় হোমোফোনস। আর হোমোনিমসের ক্ষেত্রে কি হয়, বানান সেম হয় হোমোনিমস। এখন মনে রাখতে পারবে না সারা জীবন? বলো, বলো বলো, বুঝছো কিনা? জি হ্যাঁ ভাইয়া। ভাইয়া। ওকে, চলে আসি নেক্সট অ্যাক্রোনিমের মধ্যে। অ্যাক্রোনিম মানে কি, এ ওয়ার্ড ফর্মড বেসড অন দি ইনিশিয়াল লেটার্স অর সিলেবলস। অর্থাৎ ইনিশিয়াল যে লেটার আছে সেটার উপর বেসিস করে তোমার একটা ওয়ার্ড ফর্ম করতে হবে। আমি যদি বলি সাপোজ এটিএম, এটা তোমরা পারবা, তাহলে এ দিয়ে কি ফর্ম করবে বলো তো, এটার ফুল ফর্মটা পারবা তোমরা? অটোমেটেড, বলো বলো। টেলার মেশিন। টেলার মেশিন, গুড। অটোমেটেড টেলার মেশিন। তারপর যদি বলি যে ভ্যাট, এটা কি হবে? ভ্যালু অ্যাডেড ট্যাক্স। ভ্যালু ভ্যালু অ্যাডেড ট্যাক্স। অ্যাডেড ট্যাক্স। তারপর বলো তো সিম, এটা কি হবে? সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউল। সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউল। সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউল। এন্ড এটা দেখো ওয়াইফাই, ওয়াইফাই মানে কি, ওয়্যারলেস ওয়্যারলেস ফিডেলিটি। ফিডেল। ফিডেলিটি। FIDELITY। এই ফিড কথাটার মানে হচ্ছে যে বিশ্বাস বা বিলিভ, বা হচ্ছে তোমার আস্থা বলি না আমরা, ওইটা আর কি। এখন আসলে যে কঠিন দুইটাতে চলে আসি। কঠিনের মধ্যে একটা তো অনেক সহজ, ইউকে তো তোমরা পারবে, বলো তো ইউকে কি? ইউনাইটেড কিংডম। ইউনাইটেড কিংডম। ইউনাইটেড কিংডম। ইউনাইটেড কিংডম। সো দেখো ইউকে, আর এটা কি, BSTI, বাংলাদেশ, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং স্ট্যান্ডার্ডস। ইনস্টিটিউশন। হ্যাঁ, টেস্টিং স্ট্যান্ডার্ডস, ইনস্টিটিউট। এই এসটার কথা মনে রাখবে, স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং, টেস্টিং ইনস্টিটিউশন, ইনস্টিটিউশন, মনে থাকে জানো। এখন আসো, আমি যে বললাম ইউনাইটেড কিংডম, এটার মধ্যে একটা বিষয় আছে, দেখি তোমরা কতটুকু পারো। এটা থেকে কিন্তু জিকেতে কোশ্চেন হয়। ইউনাইটেড কিংডমের মধ্যে টোটাল কতগুলো কান্ট্রি আছে, কয়টা কান্ট্রি, কয়টা কয়টা? চারটা ভাইয়া। চারটা, বলতে পারবা কি কি? জি ভাইয়া, ইংল্যান্ড, ইংল্যান্ড, আয়ারল্যান্ড, ওয়েলস, স্কটল্যান্ড। স্কটল্যান্ড, নর্দার্ন স্কটল্যান্ড। আয়ারল্যান্ড। একটা হচ্ছে ইংল্যান্ড, তারপরে হচ্ছে স্কটল্যান্ড, তারপর হচ্ছে ওয়েলস, আর আরেকটা যেটা, সেটা হচ্ছে তোমার নর্দার্ন আয়ারল্যান্ড। নর্দার্ন। ঠিক আছে, এই হচ্ছে চারটা মিলে তোমার ইউকে। বাট আমি যদি বলি গ্রেট ব্রিটেন, তাহলে কি হবে? গ্রেট হ্যাঁ, শুধু তিন। ব্রিটেন, তখন হচ্ছে শুধুমাত্র এই যে তিনটা। ঠিক আছে, এই তিনটা। গ্রেট ব্রিটেন বললে হচ্ছে শুধু তিনটা, ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস। আর যদি বলি যে ইউকে, তাহলে চারটা, সেটার সাথে যুক্ত হবে কে, নর্দার্ন আয়ারল্যান্ড। মনে থাকবে এই জিনিসটা, জিকেতে আসবে কিন্তু, খুব ইম্পর্টেন্ট। নাও চলে আসো নেক্সট স্লাইড, হুইচ ইজ অ্যালিগরি। অ্যালিগরি কি, এটা হচ্ছে তোমার এক ধরনের ন্যারেটিভ ইন হুইচ এ ক্যারেক্টার অর প্লেস অর ইভেন্ট ইজ ইউজ টু ডেলিভার এ ব্রডার মেসেজ অ্যাবাউট রিয়েল ওয়ার্ল্ড ইস্যু অ্যান্ড অকারেন্স। মানে যেখানে তোমাকে একটা শিক্ষণীয় কিছু প্রদান করবে, ওরকম একটা ব্রডার মেসেজ থাকবে। যেমন এটার একটা এক্সাম্পল হচ্ছে দি রাইম অফ দি অ্যানশিয়েন্ট ম্যারিনার। সো এইটাই লিখছে কে, এটার যদি কোশ্চেনটা আসে পরীক্ষায়, এটা খুবই ইম্পর্টেন্ট। মানে এটাকে তুমি কত স্টার দিবা? মানে আমার দিক থেকে আমি তোমাদের জন্য 100 স্টার দিয়ে দিলাম, 100 স্টার, যেটা নেক্সট অ্যাডমিশন টেস্টে থাকবেই। দি রাইম অফ দি অ্যানশিয়েন্ট ম্যারিনার, এইটার লেখককে বলো? ওই যে একটু আগে জেনি ছিলেন। এস ডি কলেরি। ভাইয়া। হ্যাঁ, কলেরিজ, অর্থাৎ স্যামুয়েল টেইলর কলেরিজ, কলেরিজ। সো উনি হচ্ছে এটা লিখছে, এবং এটার মধ্যে একটা গল্প আছে, ওই যে একটা পাখিকে মানে শুধু শুধু মেরে ফেলা হয়, এবং ওইটার অভিশাপে পুরো সবাই, তারা আর কোথাও কোনো
পানি পায় না পান করার জন্য, অথচ চারদিকেই পানি সাগরের ভিতরে, কিন্তু পান করার মতো ড্রিঙ্কেবল কোনো পানি নেই। ওই যে বলে না, ওয়াটার ওয়াটার এভরিওয়ার, নট আ ড্রপ টু ড্রিঙ্ক, ওরকম। তো এই যে একটা অভিশাপ, ওই যে পাখিটাকে মেরে ফেলা হয়েছিল, সেই পাখিটার নাম কি? সেটার নাম হচ্ছে আলবাট্রস। ওকে, অ্যালবাট্রস। মনে রাখবা। আর এখানে একটা ব্রড মেসেজ আছে, মেসেজটা তাহলে কি হতে পারে? এই গল্প দ্বারা আমরা কি বুঝি? কি মেসেজ হতে পারে বলো? এটা দ্বারা আমরা কি বুঝতে পারি? ইন রিয়েল লাইফ আমাদের কি করা উচিত না? হুম, বলো, আমরা কি করা উচিত না? অর্থাৎ কোনো কারণ ছাড়া কোনো প্রাণীকে শুধু শুধু মেরে ফেলা উচিত না। বুঝে গেছে? এটাই আর কি বোঝায়। এরপর দেখো যে সিলিকুয়ে, একটু পরে দেখো যে সিলিকুয়ে, এটার মানে কি? এটার মানে হচ্ছে টকিং উইথ দাইসেলফ। এই দাইসেলফ কথাটার অর্থ কি? দাইসেলফ মানে হচ্ছে নিজেকে বোঝায়। নিজেকে, নিজের সাথে। নিজেকে। যেমন আমরা বলি না যে নো দাইসেলফ, এটা একটা বিখ্যাত উক্তি। কার উক্তি? সক্রেটসের। সো এখান থেকে আসছে টকিং উইথ দাইসেলফ, সিলিকুয়ে। তো এখানে দেখো, টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোশ্চেন, এটা একটা সিলিকুয়ের এক্সাম্পল। অর্থাৎ এখানে অনেক সময় আমরা দেখবো যে সিনেমাতে বা বিভিন্ন ধরনের টিভি সিরিয়ালের ভিতরে এরকম দেখা যায় যে নিজে নিজের সাথে কথা বলতেছে, এরকম দেখি না আমরা বিভিন্ন সিন। তো ওইটাই হচ্ছে সিলিকুয়ে। তো এই যে ডায়ালগটা, টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোশ্চেন, এটাও একটা সিলিকুয়ের এক্সাম্পল, কারণ ওই সময় তোমার ক্যারেক্টারটা নিজের সাথে নিজে কথা বলতেছিল এই কথাটার মধ্যে। বুঝতে পারছো? এখন আসো স্যাটায়ারের মধ্যে। স্যাটায়ার খুব ইম্পর্ট্যান্ট, স্যাটায়ার খুব ইম্পর্ট্যান্ট, থ্রি স্টার। The use of humor, irony, or exaggeration or ridicule to expose and criticize people's stupidity or vices. অনেক সময় আমরা বিভিন্ন জিনিস আছে সোশ্যাল, এই জিনিসটাকে আমরা মানে মানি, বাট এটা অ্যাকচুয়ালি স্টুপিডিটি ছাড়া কিছুই না। এরকম হয় না অনেক সময়? ওই জিনিসটাই হচ্ছে তোমার স্যাটায়ার দিয়ে আমরা সেটাকে সমাজ থেকে মানে রিমুভ করতে পারি ব্যঙ্গাত্মকভাবে। কারণ সরাসরি যদি তুমি সেটার বিরোধিতা করতে চাও, মানুষজন তোমার উপর ক্ষেপে গিয়ে তোমাকে সেটার কারণে হার্ম মানে করতে পারে। কিন্তু যদি তুমি স্যাটারের মাধ্যমে বলো, আস্তে আস্তে তারা এই জিনিসটা সম্পর্কে অ্যাওয়ার হবে। যেমন দেখো, এই যে অ্যানিম্যাল ফার্ম, এটা একটা, গালিভার্স ট্রাভেল, এটা একটা। সো বলো তো, গালিভার্স ট্রাভেলস এটা কে লিখছে? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। জোনাথন সুইফট ভাইয়া। জোনাথন সুইফট। জোনাথন সুইফট। তারপর বলো তো, অ্যানিম্যাল ফার্ম এটা কার লেখা? জর্জ ওরেল। জর্জ ওরেল। জর্জ ওরেল, এরকমই মেবি বানানটা, WELL। সো জর্জ ওরেলের আরেকটাও আছে, সেটা হচ্ছে 1984। এই দুইটা, অ্যানিমাল ফার্ম একটা, 1984 এটা, মানে এই সালের নামেই একটা বই বা একটা আলাদা মুভিও আছে এটার উপরে। এবং গালিভার্স ট্রাভেলসের উপরে একটা মুভি আছে, অ্যানিমাল ফার্মের উপর মুভি আছে। তো এই জিনিসগুলো তোমরা দেখবা, ইউটিউবে অ্যাভেলেবেল আছে এবং খুবই ইন্টারেস্টিং, দেখে মজা পাবা। এই যে গালিভার্স ট্রাভেলসের মধ্যে তোমার যে ক্ষুদ্র মানব, তাদেরকে বলা হয় লিলিপুট, ওরা ছিল। আরেকটা ছিল খুব বড়। তো এদের মধ্যে একটা মানে তোমার স্যাটায়ার। একই সাথে অ্যানিমাল ফার্মটা দেখবা, ওটা ইম্পর্ট্যান্ট। অ্যান্ড দেন তোমার আলাদা অনেকগুলো মুভি আছে, অনলাইনে চালিয়ে দেখতে পারো। আমি কয়েকটা এক্সাম্পল বলে দিচ্ছি। এই যে তোমার গালিভার্স ট্রাভেলস, অ্যানিমাল ফার্ম, এটা একটা। তারপর হতে পারে তোমার রবিনসন ক্রুসো। রবিনসন ক্রুসোকে লিখছে বলো তো? ড্যানিয়েল ডিফো। সেটা দেখতে পারো, যে একটা আয়ারল্যান্ডে গিয়ে সে একাকী থাকে, কিভাবে সার্ভাইভ করে, এটা। তারপর হতে পারে তোমার জঙ্গল বুক। জঙ্গল বুককে লিখছে রুডিয়ার্ড কিপলিং। তারপর তোমার হ্যারি পটার। হ্যারি পটার মেবি অনেকগুলো সিরিজ আছে, সো ওটা দেখতে টাইম লাগবে, অত টাইম অ্যাডমিশনে নাই, ওটা দেখার দরকার নেই। ওটা লিখছে আবার জেকে রলিং। ঠিক আছে। আবার আরেকটা মুভি আছে, সেটা হচ্ছে পার্ল হারবার। পার্ল হারবার, এই যে তোমার যখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হয়, জাপান সাডেনলি তোমার আমেরিকাতে পার্ল হারবার নামক একটা নৌঘাঁটি ছিল সেখানে আক্রমণ করে। তো তার মাধ্যমেই কিন্তু আমেরিকা ডিরেক্টলি যুদ্ধতে অংশগ্রহণ করা শুরু করে, তার আগে কিন্তু ইনডিরেক্টলি ছিল। ডিরেক্টলি পার্ল হারবার আক্রমণের পরেই তোমার আমেরিকা এটাতে ইন্টারফেয়ার করে। এবং পরবর্তীতে জাপানের উপরে দেখছোই তো, নাগাসাকি, হিরোশিমা, এই দুইটা জায়গাতে লিটল বয় ফ্যাটম্যান বোমা ফেলার মাধ্যমে কত কত মানুষ মারা যায় আলটিমেটলি, এরকম। তো এই যে পার্ল হারবার আক্রমণটা কত তারিখে হয়? 7th ডিসেম্বর। এই তারিখটা ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে অ্যাডমিশন টেস্টে। তো এই ধরনের মুভিগুলো দেখবা।
এগুলো তো বললাম ইংলিশ। বাংলার মধ্যেও কিছু মুভি আছে, সে ফর এক্সাম্পল ধরো অশনি সংকেত, এটা দেখলা, এটা প্রেক্ষাপটটা কি, কোন প্রেক্ষাপটে লিখছে, এটার পরিচালক কে ছিলেন। তারপর ধরো ওই যে আরেকটা আছে তোমার অশনি সংকেত, তারপর কি বললাম, ওই যে তোমার ইয়ে আরেকটা যে এক বুড়ি বুড়ি পথের পাঁচালী, ঠিক আছে, পথের পাঁচালী দেখছো এগুলো? পথের পাঁচালী, অশনি সংকেত, কেউ দেখছো এখানে? পথের পাঁচালী দেখছি। হ্যাঁ। তো এগুলো দেখবা। তারপরে আরো আছে যেমন বুড় শালিকের ঘাড়েরও, এটা হচ্ছে তোমার আমাদের সিনিয়র হুমায়ুন ফরিদি স্যার, উনি কিন্তু আমাদের ইকোনমিক্সেরই টিচার স্টুডেন্ট ছিলেন। তো উনি ওইটাতে অভিনয় করছে। ওইটা আবার মাইকেল মধুসূদন দত্তের এক ধরনের তোমার কি বলে, প্রহসন। মাইকেল মধুসূদন দত্ত কিন্তু প্রহসন লিখছিল। বুড় শালিকের ঘাড়েরও, একে কে বলে সভ্যতা, এগুলো আসে পরীক্ষা ইম্পর্ট্যান্ট। তো এই জিনিসগুলো দেখবো এখান থেকে, কারণ মুভি দেখলেই দেখবে যে এমনিতে পড়া হয়ে যাচ্ছে। আর এখন তো তোমার সেকেন্ড টাইমার, সো রিক্রিয়েশন বা আমরা যদি বলি যে এন্টারটেইনমেন্টের জায়গা থেকেও কিন্তু কিছু জিনিস যদি দেখতে হয়, তাহলে এই পজিটিভ জিনিসগুলোই দেখো যেগুলো তোমার টু সাম এক্সটেন্ট অ্যাডমিশনের সাথে রিলেটেড। তুমি গালিভার্স ট্রাভেলস দেখলে এটা সম্পর্কে আর কখনোই বলবা না যে এটা জোনাথন সুইট বানাইছে এবং এটার মধ্যে এরকম এরকম জিনিস আছে। বুঝতে পারছো? তারপর ধরো আমি যদি বলি ওপেন হেমার, সে কে বলো তো? ওপেন হেমার কে আবিষ্কার করছে? ওই যে নিউক্লিয়ার বম। হ্যাঁ, নিউক্লিয়ার বম, ঠিক আছে, অ্যাটম বোম। এখন চলে আসছে ক্যাটাস্ট্রফি। ক্যাটাস্ট্রফি কি? ইন লিটারেচার দি ফাইনাল অ্যাকশন দ্যাট কমপ্লিটস দি আন। একটু স্যাটায়ার আর আইরনির মধ্যে পার্থক্যটা একবার বলেন। এই যে আমরা আইরনিও পড়াবো, তখন তুমি ডিফারেন্স বুঝে ফেলবা, ঠিক আছে? দেখো ক্যাটাস্ট্রফি কি। ক্যাটাস্ট্রফি হচ্ছে ইন লিটারেচার দি ফাইনাল অ্যাকশন দ্যাট কমপ্লিটস দি আনরাভেলিং অফ প্লট ইন এ প্লে, স্পেশালি ইন এ ট্র্যাজেডি। ট্র্যাজেডি মানে কি? ট্র্যাজেডি কথাটার মানে কি বলো তো? বিয়োগান্তর রচনা বা সাহিত্য যেটাকে আমরা বলি, সেটা হচ্ছে ট্র্যাজেডি, অর্থাৎ যেখানে তোমার শেষে গিয়ে একটা ল্যামেন্টেশন, খারাপ লাগে এরকম কিছু হবে, কারণ ওইখানে একটা স্যাড এন্ডিং হবে, এটাকে আমরা ট্র্যাজেডি বলতেছি। সো ক্যাটাস্ট্রফি হচ্ছে যখন কোনো একটা এরকম ট্র্যাজেডি হয়, সেটার লাস্টের যেই পিক মোমেন্টটা, সেটাকে আমরা বলতেছি ক্যাটাস্ট্রফি। যেমন অথেলোর মধ্যে তোমার একটা ক্যারেক্টার হচ্ছে ড্যাসডেমোনা, ড্যাসডেমোনা, এবং এই অথেলো করে গিয়ে ডেসডেমোনাকে মেরে ফেলে সন্দেহর কারণে, এবং সে পরবর্তীতে সে রিয়েলাইজ করে যে অ্যাকচুয়ালি ডেসডেমোনা দোষী না, এবং অথলো পরবর্তীতে তোমার সুইসাইড করে এই ঘটনার পরে। তাহলে এটা কি একটা স্যাড এন্ডিং না, যে অ্যাকচুয়ালি ভুল বোঝাবুঝির কারণে একদম সব শেষ? তো এই জন্য এটা হচ্ছে ক্যাটাস্ট্রফি। এটারই বিপরীত শব্দ হচ্ছে আবার ক্লাইম্যাক্স, যেটাতে হচ্ছে তোমার পজিটিভ এন্ডিং হয়। মনে করো যে ওই যে সবাই মানে আটকে ফেলছে, বাংলা সিনেমার সিনটা মনে করো, নায়িকাকে বেঁধে ফেলে একদম রেখে দিয়েছে, নিচে আগুন জ্বলতেছে, উপর থেকে ছাড়ে দিলে সে পুড়ে মরে যাবে। এমন সময় নায়ক হচ্ছে বাইক নিয়ে উড়ে এসে দেয়াল টপকায় ভেঙে টেকে তারপর নায়িকাকে উদ্ধার করে নিয়ে যায়, ওইটা হচ্ছে ধরো ক্লাইম্যাক্স। বুঝতে পারছো? এখন আসলে যে আয়রনি জিনিসটা কি? আয়রনি হচ্ছে দি এক্সপ্রেশন অফ ওয়ান্স মিনিং বাই ইউজিং ল্যাঙ্গুয়েজ দ্যাট নর্মালি সিগনিফাইজ দি অপোজিট। মানে তুমি কি বলতেছো দেখো এখানে, যে ওয়ান্স মিনিং বাই ইউজিং ল্যাঙ্গুয়েজ দ্যাট নর্মালি সিগনিফাইজ দি অপোজিট, মানে এমন একটা ল্যাঙ্গুয়েজ দিচ্ছ যেটা কিন্তু ভিন্ন একটা মিনিং দিতেছে বা মিনিং প্রকাশ করতেছে, টিপিক্যালি ফর হিউমারাস অর এমপ্যাথেটিক এমপ্যাথিক ইফেক্ট। এখানে দেখো এক্সাম্পল দেখো, তাহলে বুঝবা। হয়তো সংজ্ঞা থেকে বুঝতে পারতেছো না। ইউর স্মাইল গিভস মি এ পেইনফুল প্লিজার, এই কথাটার মানে কি? যে তুমি এখানে এমন একটা কথা বলতেছো যেটা তোমার কাছে মনে হচ্ছে যে মানে কি বলে, পেইনফুল প্লিজার। দেখো একটা একটা বিপরীত মিনিং দিচ্ছে, তাই না? তোমার কাছে যদি খারাপ লাগে, এখন তুমি ডিরেক্টলি বলতে পারতেছো না যেগুলো তোমার কাছে খারাপ লাগতেছে, বাট এখানে এভাবে বলতেছো, ইউর স্মাইল গিভস মি এ পেইনফুল প্লিজার। দ্যাট মিনস তুমি তাকে ওইভাবে আইরনি করতেছো। দেখো, ওয়ান্স মিনিং বাই ইউজিং ল্যাঙ্গুয়েজ দ্যাট নর্মালি সিগনিফাইজ দি অপোজিট। তো এইটা অনেকটা মিল আছে কিসের সাথে? এটা অনেকটা মিল আছে তোমার অক্সিমরনের সাথে। পেইনফুল প্লিজার, বিপরীত। তো এটা হচ্ছে আইরনি। এখন এই যে জিজ্ঞেস করলা যে স্যাটায়ার কি আর হচ্ছে তোমার আইরনি, এটা কি? তো এখানে দেখো একদম হুবহু বিপরীত একটা ওয়ার্ডের মাধ্যমে বা বিপরীত একটা এক্সপ্রেশনের মাধ্যমে তুমি এটাকে ফুটিয়ে তুলবা, এবং এখানে হিউমারাস থাকবে। মানে তুমি ওই যে বলে না যে আমরা, এমন তুমি যদি ডিরেক্টলি বলো যে তোমার হাসি দেখলে আমার খুব খারাপ লাগে, বা ওরকম কি নেগেটিভ কোনো ওয়ার্ড বলো, তার মানে তোমার মধ্যে কোনো হিউমারই নাই। তুমি কি একজনকে এইভাবে ডিরেক্টলি বলতে পারো? না। তখন তুমি যদি এইভাবে বলো, তখন তুমি আইরনি করতেছো। ডিরেক্টলি কিন্তু তাকে অ্যাটাক করে বা তাকে হার্ট করার মতো করে বলতেছো না, দ্যাট ইজ আইরনি। আর স্যাটায়ার হচ্ছে ব্যঙ্গাত্মকভাবে কোনো কিছু প্রকাশ করা, দ্যাট মিন্স তুমি দেখতে পাচ্ছ যে সমাজে একটা
প্রচলিত ধারা আছে যেটা ভালো না, যেটা একটা ভুল, তো সেটাকে তুমি সরাসরি যদি রিভোল্ট করতে যাও তোমার কিন্তু তারা তোমাকে গ্রহণ করবে না, বরং আরও তোমাকে হার্ম করতে পারে। এই জন্য তুমি সেটাকে স্যাটারের মাধ্যমে ব্যঙ্গাত্মকভাবে তাদের ওই জিনিসটাকে মানে তাদেরকে অ্যাওয়ার করবা, সচেতন করবা। তো ওইটা হচ্ছে এরকম একটা বিষয়। বুঝতে পারছো? এখন চলে আসো অটোবায়োগ্রাফির মধ্যে। অটোবায়োগ্রাফি মানে হচ্ছে জীবন বৃত্তান্ত, আত্মজীবনী আমরা বলি। দি বায়োগ্রাফি অফ ওয়ানসেলফ ন্যারেটেড বাই ওয়ানসেলফ, মানে যে যার নিজের সম্পর্কে লিখে সেটা। যেমন যদি বলি আনফিনিশড মেমোরিজ, এটা তো আমরা জানি বিএসএম আর উনি লিখছে, বাট এটার এখন পরীক্ষা আসবে না। মেইন ক্যাম্প, এটা আসবে, ইম্পর্টেন্ট। বলো তো এটা কার? মেইন ক্যাম্প, এটা কার অটোবায়োগ্রাফি? অ্যাডলফ হিটলার। অ্যাডলফ হিটলার। হিটলার, এটার ইংরেজি নামটা কি? মেইন ক্যাম্প এটা তো মেবি তার দেশের জার্মান ভাষায় লেখা, ইংরেজি নামটা কি? মাই স্ট্রাগল, ঠিক আছে? মেইন ক্যাম্প মাই স্ট্রাগল। আচ্ছা, তারপরে তোমার অ্যাডলফ হিটলার সম্পর্কে আরো ডিটেলস পড়তে হবে, যে সে না জার্মানির তার গোপন পুলিশ বাহিনীর কি, সে কোথায় জন্মগ্রহণ করছে, সে কত সালে জার্মানির চ্যান্সেলর হয়েছে, বা তোমার উম, ওই যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের ভিতরে সে কিভাবে পোল্যান্ড আক্রমণ করার মাধ্যমে এই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শুরু হয়, এই সব কিছু আমরা ইন ডিটেলস পড়বো জিকের ক্লাস। বাট এখন আমরা এতটুকুই জানি, মেইন কাম্প এটা কার লেখা? অ্যাডলফ হিটলারের লেখা। মাই স্ট্রাগল এটা কার লেখা? অ্যাডলফ হিটলারের লেখা। সেম বই, জাস্ট এটা ইংরেজি নাম, আর এটা হচ্ছে জার্মান ভাষায় অনুদিত নাম। আচ্ছা, এখন চলে আসো যে লিঙ্গুয়া ফ্রাঙ্কা। এই লিঙ্গুয়া ফ্রাঙ্কা এটা হচ্ছে এক ধরনের ফ্রেজ, যেটার মানে হচ্ছে কমন ল্যাঙ্গুয়েজ। অনেক সময় দেখা যায় না যে তোমার মানে মাঝখানের একটা ল্যাঙ্গুয়েজ আমাদেরকে ফলো করতে হয়। যেমন ধরো দুইটা অঞ্চলের মানুষ, এখন তারা তাদের ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ, তারা এখন একজন আর মানে একটা গ্রুপ আরেকটা গ্রুপের সাথে কমিউনিকেট করার জন্য একটা মাঝখানের ল্যাঙ্গুয়েজ চুজ করে নিছে, যেই ল্যাঙ্গুয়েজ দুইজনেই জানে বা বুঝে। তো সেটাকে আমরা বলতেছি লিঙ্গুয়া ফ্রাঙ্কা, কমন ল্যাঙ্গুয়েজ। বুঝতে পারছো? এবং এটা পরীক্ষায় প্রচুর আসে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এটা এক ধরনের ফরেন ফ্রেজের এক্সাম্পল। ফরেন ফ্রেজ, আমি তোমাদের ভোকাবুলারি ক্লাসের প্রথম টপিক হচ্ছে ফরেন ফ্রেজ, এগুলো পড়াবো। এখন চলে আসো যে প্যারাডক্স। প্যারাডক্স কি? ইট ইজ এ স্টেটমেন্ট দ্যাট অ্যাপিয়ার্স অ্যাট ফার্স্ট টু বি কন্ট্রাডিক্টরি বাট আপন রিফ্লেকশন দেন মেক সেন্স। কথাটার মানে কি? প্রথম দেখাতে মানে প্রথম অ্যাপিয়ারেন্সে তোমার কাছে মনে হবে যে একটা একটার বিপরীত, কন্ট্রাডিক্টরি মানে একটা একটার বিপরীত, কিন্তু তুমি যদি এটাকে আরো একটু গভীরভাবে দেখো তখন তোমার মধ্যে একটা সেন্স ক্রিয়েট হবে। সে ফর এক্সাম্পল, আমি ধরো একটা এক্সাম্পল বলি, দ্যাট ইজ লেস ইজ মোর। তো এই লেস আর মোর একটা একটার বিপরীত না? অবশ্যই বিপরীত। কিন্তু দেখো তুমি এটার দিকে যদি একটু গভীরভাবে চিন্তা করো, লেস ইজ মোর, এটার একটা হিডিং মিনিং সেন্স তোমার মাথায় আসতেছে কিনা বলো? লেস ইজ মোরের কি একটা বিষয় তোমার মাথায় আসতেছে কিনা, সেন্স ক্রিয়েট করতেছে কিনা? বলো বলো, কেউ একজন বলো যে কি বুঝতেছে এটা দিয়ে, কি সেন্স মেক করতেছে? অল্প ভাইয়া কোনটা অল্প করতে এরকম। সন্তুষ্ট থাকার মতো একটা জিনিস বোঝাচ্ছে। রাইট, অর্থাৎ তুমি অল্প কিছুর মধ্যে সন্তুষ্ট থাকার মতো একটা জিনিসকে বোঝাচ্ছে এখানে, ঠিক আছে? এটাই হচ্ছে এটার মধ্যে একটা সেন্স। এরপর চলে আসো ফেবল। ফেবল মানে হচ্ছে শর্ট স্টোরি, টিপিক্যালি উইথ এনিমালস অ্যাজ ক্যারেক্টার কনভেইং এ মোরাল, মানে এটার মধ্যে একটা মোরাল থাকবে এবং একটা এনিম্যালের মাধ্যমে তোমাকে একটা কি বলে মানে মেসেজ দিবে বা একটা মোরাল দিবে। তো এনিম্যালের ক্যারেক্টারটা এটা মুখ্য। তো ফেবলের মধ্যে আমরা কি বুঝবো? যেখানে এনিম্যাল ক্যারেক্টার হিসেবে থাকবে এবং এটার মধ্যে একটা মেসেজ বা একটা মোরাল থাকবে গল্পের। যেমন আমরা যে কমপ্লিটিং স্টোরি পড়তাম আগে, ওইটার মতো অনেকটা ছোট গল্প। ইপিটাপ। ইপিটাপ জিনিসটা হচ্ছে তোমার এ ফ্রেজ রিটেন ইন দি মেমোরি, ইন মেমোরি অফ এ পারসন হু হ্যাজ ডাইড, স্পেশালি অ্যাজ অ্যান ইনস্ক্রিপশন অন এ টম্বস্টোন। দেখবা অনেক সময় যে কবরের উপরে লেখা থাকে কোনো একটা লেখা, তাকে উৎসর্গ করে, ওইটাকে আমরা বলতেছি ইপিটাপ। বুঝতে পারছো? এবং এটা তোমরা সিনেমাতে প্রায় দেখবা হয়তো। তারপর দেখো হিমন, HYMN, হিমন। এইটার মানে কি? এটার মানে হচ্ছে যে লিরিক পয়েম। হিমন মানে হচ্ছে লিরিক পয়েম অর সং ইন ফ্রেজ অফ গড অর হিরো। মানে এই যে ঈশ্বর বন্দনা, আমরা বলি না ঈশ্বর বন্দনা, মানে ঈশ্বরকে নিয়ে যে গীতি, মানে পজিটিভ পজিটিভ লেখা যেগুলো, সেগুলোকেই বলা হয় হিমন। তারপর ইউফেমিজম, আমি তোমাদেরকে মেবি কোনো একটা ক্লাসে ইউফেমিজম সম্পর্কে বলছিলাম, তো বলো তো ইউফেমিজম মানে কি? বলো।
ভাইয়া ভাইয়া কম খাঁটি রাগিয়ে সুন্দরভাবে কথাটা বলা হচ্ছে এরকম। হ্যাঁ, অর্থাৎ লেস অফেন্সিভ ওয়ার্ড, সহজে বোঝার জন্য এটা মানে কি, লেস অফেন্সিভ ওয়ার্ড। এটার একটা গুড এক্সাম্পল হতে পারে তোমার, ওই যে তুমি কাউকে মোটা বলতে পারবা না বাট তাকে চাবি বলতে পারো, দ্যাট মিন্স সে সেটার কারণে হয়তো মাইন্ড করবে না। কিন্তু মোটা বললে যে ইউ আর ফ্যাট, তাহলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে, ওটা বলা যাবে না। সো ইউফেমিজম মানে হচ্ছে যে যখন তুমি কাউকে লেস অফেন্সিভ ওয়ার্ড ইউজ করার মাধ্যমে কথা কনভে করতেছো। দেখো কি বলছে, দিজ ইডিওমেটিক এক্সপ্রেশন রিপ্লেস হার্শ। হার্শ মানে কিন্তু কর্কশ, কটু কথা, ইমপোলাইট, ট্যাবু অর আনপ্লিজেন্ট টার্মস উইথ মোর ডেলিকেট ফ্রেজ। ডেলিকেট মানে হচ্ছে ভদ্র বা ভালো। তো তুমি ওই যে হার্ড, সিম্পলের, ট্যাবু বা আনপ্লিজেন্ট জিনিসটাকে ডেলিকেট ফ্রেজে কনভার্ট করে বলতেছো বা লেস অফেন্সিভ করে বলতেছো। বুঝা গেছে? দ্যাট ইজ ইউফেমিজম। তারপর চলে আসি ইওলজি। ইওলজি মানে হচ্ছে স্পিচ অর রাইটিং ইন ফ্রেজ অফ এ পার্সন। কোনো একটা ব্যক্তিকে যখন তুমি প্রশংসা করে কোনো কিছু লিখবা বা বলবা, সেটা হচ্ছে ইউলজি। এরপর দেখো বিবলিওগ্রাফি। বিবলিওগ্রাফি তো আমরা বুঝতেই পারতেছি, সায়েন্স অফ ডিসক্রিপশন অফ বুকস। সায়েন্স অফ ডিসক্রিপশন অফ বুকস মানে এটা বই রিলেটেড। বিবলিওগ্রাফি মানে হচ্ছে বই রিলেটেড যেই সায়েন্সটা, সেটা কি। এখন এখানে বিবলিও ফাইল আছে। তারপর বিবলিও ফাইল কতটা মানে কি, যারা বই পড়তে পছন্দ করে, হ্যাঁ, হু লাভস রিডিং বুকস। তো এই কিছু ওয়ার্ড আছে বুকসের সাথে রিলেটেড, এই ওয়ার্ডগুলো আমরা পড়বো, ভোকাবুলারি ক্লাসে এটা আমরা পড়বো। এখন আসে যে মিথ। মিথ মানে হচ্ছে যে পুরাণ, দি এনশিয়েন্ট স্টোরি অ্যাবাউট গডস অ্যান্ড গডেসেস। ঠিক আছে, মানে ঈশ্বর এবং যে তোমার কি বলে দেব দেবীদেরকে নিয়ে যে ধরনের স্টোরিগুলো, সেগুলোকে আমরা পুরাণ বা মিথ বলতে পারি। প্যাস্টোরাল মানে কি, এটা ইম্পর্ট্যান্ট, প্যাস্টোরাল শব্দটা। প্যাস্টোরাল মানে হচ্ছে কান্ট্রি সাইড পিপল। যেমন দেখবা যে আমরা কিন্তু এই যে যারা রুরাল জায়গাগুলোতে আছে তাদেরকে আমরা খুব একটা টাচ করতে পারি না। তো রুরাল জায়গাগুলোকে নিয়ে যেই সাহিত্যকর্মটা, সেটাকে আমরা বলতেছি প্যাস্টোরাল, রিলেটিং টু কান্ট্রি সাইড পিপল। তারপর দেখো প্যাম্পেট, এটা মেবি উচ্চারণটা এটাই, প্যাম্পেট। তো প্যাম্পেট মানে কি, স্মল থিন বুক অফ এ পার্টিকুলার সাবজেক্ট। তার মানে ছোট বই, যেটাকে আমরা বলতে পারতেছি কোনো একটা বিষয়ের উপরে। এটার একটা সিমিলার ওয়ার্ড আছে, দ্যাট ইজ ব্রশিওর। তো এটাকে তুমি কি বলবো বাংলায়? বাংলায় বলবো হচ্ছে পুস্তিকা। পুস্তিকা, ছোট বই। তারপর দেখো প্রোটাগনিস্ট। এই যে প্লে মানে কি, প্লে মানে হচ্ছে নাটক। নাটক যেমন মঞ্চে নাটক হয়, সেটার মধ্যে যে লিডিং ক্যারেক্টার, মেইন ক্যারেক্টার যেটা, সেটাকেই বলা হয় প্রোটাগনিস্ট। পরীক্ষায় আসবে, প্রচুর ইম্পর্ট্যান্ট। কোনো একটা নাটক বা প্লের মেইন ক্যারেক্টারকে কি বলা হয়? প্রোটাগনিস্ট বলা হয়। ক্লাইম্যাক্স, ওই যে বললাম, এ ক্রাইসিস ইন ড্রামা এট দি হাইয়েস্ট পয়েন্ট, একদম লাস্ট মোমেন্টে যে ক্রাইসিসটা, যে নায়ক এখন আসতে হবে দেয়াল ভেঙে, বুঝো না, একদম বাইক দিয়ে দেয়ালকে ভেঙে তারপর ভিতরে ঢুকবে, তারপর নায়িকাকে উদ্ধার করবে, ওই পয়েন্টটাই হচ্ছে ক্লাইম্যাক্স। ব্যালেড হচ্ছে গীতি কবিতা, ন্যারেটিভ পয়েম, গীতি কবিতা। তারপর দেখো ব্লাঙ্ক ভার্স। ব্লাঙ্ক ভার্স হ্যাভিং নো রিমিক ইন্ড, মানে যেটার কোনো ওই যে রিমিক ইন্ড থাকবে না, মানে ছন্দ তুমি মিলাইতে পারবে না। ঠিক আছে, কেননা এটা দেখবা যে ওই যে অমৃতাক্ষর বলি না, অনেকটা ওরকম। এগুলো মুখস্থ করা খুবই টাফ। যেগুলোর মধ্যে এরকম রিমিক ইন্ড না থাকবে, মানে ছন্দমিল না থাকবে, সেই সকল লাইন মুখস্থ করা যায় না। তো এইটাই হচ্ছে ব্লাঙ্ক ভার্স। তুমি যে মেঘনাদবধ কাব্যের ভিতরে তোমাদের একটা ইয়ে আছে, কবিতা আছে, ওইটা কি মুখস্থ করতে পারবা? ওইটা কবিতার নাম কি বলো তো? বিভীষণের প্রতি মেঘনাদ। ওটা কিন্তু মুখস্থ চাইলেই করতে পারবে না, খুবই টাফ। তো ওই যে নো রিমিকেন্ট, ব্ল্যাঙ্ক ভার্স এরকম। তারপর দেখো ইলিজি। ইলিজি কথাটার মানে হচ্ছে যেখানে ল্যামেন্টেশন থাকবে বা মোর্নিং থাকবে। এই মোর্নিং বা ল্যামেন্টেশন মানে কি, শোক, শোক। তো ইলিজি মানে হচ্ছে শোক গাথা, অর্থাৎ যেখানে তোমার দুঃখ কষ্ট এরকম থাকবে, সেটাই হচ্ছে ইলিজি। ইট ইজ এ পোয়েম অফ ল্যামেন্টেশন অর মোর্নিং, যেখানে শোক থাকবে। ইপিক কি? ইপিক মানে হচ্ছে যেখানে হিরোইক ডিডস থাকবে। হিরোইক কোনো কাজের উপর ভিত্তি করে যে মহাকাব্য, সেটাকে বলে ইপিক। বুঝতে পারছো? সনেট কি? সনেট হচ্ছে যেখানে তোমার 14টা লাইনের কবিতা থাকবে, তাকে বলা হয় সনেট। এবং সনেটের মধ্যে প্রথম যে 8টা লাইন, তাকে কি বলা হয় বলো তো? প্রথম 8, কারণ এখানে 8+6 থাকে, অষ্টক, অষ্টক আর আর হচ্ছে শেষে ষষ্টক। ঠিক আছে, এরকম। তারপর চলে আসে স্ট্যানজা। দেখবা আগে কবিতা পড়ার সময়, আগে আমরা যখন কবিতা পড়তাম তখন 4 লাইন 4 লাইন করে কবিতা ছিল না? 4 লাইনে একটা পার্ট, তারপর 4 লাইন 4 লাইন 4 লাইন, ওই যে
যে ডিভিশনগুলো ভাগগুলো এক একটা কবিতার মধ্যে 4 লাইনও হতে পারে বা তার থেকে বেশি হতে পারে। ইট ইজ এ ডিভিশন অফ 4 or more লাইন্স হ্যাভিং এ ফিক্সড লেন্থ, মিটার অর রিমিক্স স্কিম। এটা কি স্ট্যান্জা? যে 4টা লাইনের যে আলাদা আলাদা যে প্যারাটা প্রত্যেকটা কবিতার মধ্যে, এটাকে বলা হয় স্ট্যান্জা। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, জাহাঙ্গীরনগর এগুলো আসতো। এখন চলে আসো যে শর্ট স্টোরি এলিমেন্টসগুলা। শর্ট স্টোরি এলিমেন্ট হচ্ছে প্রথমেই সেটিং। সেটিং কি? যে টাইম বা যেই লোকেশনে তোমার শর্ট স্টোরিটা তোমার টেক্স প্লেস মানে সংগঠিত হয়, যেই ওয়েদারে বা যেই মুডে বা যেই লোকেশনে যেই টাইমে তোমার একটা শর্ট স্টোরি লেখা হইতেছে বা সাহিত্যটা রচনা করা হইতেছে, সেটাকে আমরা বলতেছি সেটিং। ক্যারেক্টার কি? যারা এই যে সেন্টার পয়েন্টের মধ্যে ব্যক্তিরা আছেন তাদের প্রত্যেকেই ক্যারেক্টার বলতেছি। তাহলে মেইন ক্যারেক্টারকে কি বলতেছি? প্রোটাগনিস্ট বলতেছি, ফাইন। তারপর দেখো থিম জিনিসটা কি? দি স্টোরিজ কন্ট্রোলিং আইডিয়া ওর ইনসাইট, এবং এই থিমের উপর ভিত্তি করেই কিন্তু টাইটেলটাকে চুজ করা হয়। তারপর দেখো তোমার কনফ্লিক্ট। কনফ্লিক্ট মানে হচ্ছে ইসেনশিয়াল টু দ্য প্লট। একটা প্লট তুমি যখন একটা শর্ট স্টোরির মধ্যে নিচ্ছ, তখন এই যে মানে ইভেন্ট, ইভেন্ট মানে কিন্তু প্লট, এই যে ইভেন্টস টু ডেভেলপ দি আইডিয়াস, তো ওইটার জন্য হচ্ছে কনফ্লিক্ট ইসেনশিয়াল। তুমি যদি কনফ্লিক্ট না থাকে তাহলে ওই প্লটটাকে তুমি এস্টাবলিশ করতে পারবা না। বুঝা গেছে? দ্যাটস ওয়াই এটাকে কি বলা হচ্ছে যে ইসেনশিয়াল টু দ্য প্লট। তাহলে পয়েন্ট অফ ভিউ জিনিসটা কি? পয়েন্ট অফ ভিউ মানে হচ্ছে অ্যাঙ্গেল ফ্রম হুইচ স্টোরি ইজ টোল্ড, মানে যে অ্যাঙ্গেল থেকে তুমি স্টোরিটা বলতেছো বা লিখতেছো বা রচনা করতেছো, সেটা হচ্ছে কি পয়েন্ট অফ ভিউ। তো পরীক্ষায় ডিরেক্ট কোশ্চেন আসে কোথা থেকে? এই সেটিং থেকে পরীক্ষায় ডিরেক্ট কোশ্চেন আসে, প্লট থেকে পরীক্ষা কোশ্চেন আসে, কনফ্লিক্ট থেকে পরীক্ষা কোশ্চেন আসে, পয়েন্ট অফ ভিউ থেকে পরীক্ষা ডিরেক্টলি কোশ্চেন আসে, এবং এই জায়গাগুলো থেকে কোশ্চেন আসে মেইনলি খুলনা ইউনিভার্সিটিতে বেশি। জাহাঙ্গীরনগরের মাঝে মধ্যে আসে, বাট খুলনা ইউনিভার্সিটি এই জায়গাটা থেকে প্রায় কোশ্চেন হয়। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এখন চলে আসো যে পিরিয়ড ওয়াইজ যে লিটারেচারের ডিউরেশনটা আছে সেটা। দেখো এখানে কয়েকটা আছে: ওল্ড ইংলিশ পিরিয়ড, মিডল ইংলিশ পিরিয়ড, রেনেসান্স, তারপরে নিউ ক্লাসিক্যাল, রোমান্টিক, ভিক্টোরিয়ান, মডার্ন, পোস্ট মডার্ন। তো এতগুলো কি মুখস্থ করতে হবে? নট এট অল। তোমাদেরকে মাত্র কয়েকটা মুখস্থ করতে হবে, তার মধ্যে রেনেসান্স এটা, রোমান্টিক এটা, এবং ভিক্টোরিয়ান পিরিয়ড এটা। তো রেনেসান্স পিরিয়ডটা কত থেকে কত? 1500 থেকে 1660। এবং রোমান্টিক পিরিয়ড হচ্ছে 1798 থেকে 1832। এবং ভিক্টোরিয়ান পিরিয়ড হচ্ছে 1832 থেকে 1901। এই 3টা পিরিয়ড শুধু মুখস্থ করবা। এবং আরেকটু বলে দিচ্ছি, রেনেসান্স পিরিয়ডের মধ্যে কয়েকটা ভাগ আছে, ঠিক আছে? এটার মধ্যে কয়েকটা ডিভিশন আছে, সেই ডিভিশনগুলো আমরা একটু পড়বো। এবং তার মধ্যে একটা ইম্পর্ট্যান্ট, বলো তো কোনটা রেনেসান্সের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট কোনটা? এলিজাবেথ। এলিজাবেথান, রাইট। সো চলে আসো এখন রেনেসান্স পিরিয়ড 1500 থেকে 1660। দেখো এটার মধ্যে 4টা ভাগ বা 4টা ডিভিশন: দি এলিজাবেথান পিরিয়ড, জ্যাকোবিয়ান পিরিয়ড, ক্যারোলিন পিরিয়ড, কমনওয়েলথ পিরিয়ড। সো আমরা কোনটা পড়বো? আমরা শুধুমাত্র এলিজাবেথান পিরিয়ড পড়বো, যেটা হচ্ছে 1558 থেকে 1603। এবং এই পিরিয়ডকে কি বলা হয়? দি গোল্ডেন এজ অফ ইংলিশ লিটারেচার, মানে ইংরেজি সাহিত্যের স্বর্ণযুগ বলা হয় তোমার এই যেই এলিজাবেথান পিরিয়ডকে। দেখো রেনেসান্স পিরিয়ড, আগে একটু আমরা রেনেসান্স পিরিয়ডটার মিনিংটা একটু বুঝে আসি যে কেন এটাকে রেনেসান্স বলতেছি। রেনেসান্স কথাটার মানে হচ্ছে রিভার্থ। এটার বাংলা কি হবে? পুনর্জন্ম। তো পুনর্জাগরণ, পুনর্জন্ম না, এটা মনে রাখবা যে পুনর্জাগরণ, পুনর্জাগরণ। তাহলে কিসের জাগরণ? এটা হচ্ছে নিউ লার্নিং বা নলেজ, এটার প্রতি পুনর্জাগরণ। এবং কত শতকের এটা? এটা হচ্ছে তোমার 14th সেঞ্চুরি, মনে রাখবা। দেখো 1500 থেকে 1660, তাহলে এটা হচ্ছে 14th সেঞ্চুরির ঘটনা। এবং ইটালির ফ্লোরেন্সে এটা হয়েছে। এখানে কি নিয়ে হয়েছে? নিউ লার্নিং বা নিউ নলেজের দিকে এখানে ধাবিত হয়েছে রেনেসান্স পিরিয়ডটাতে। তারপর দেখো ইলিজাবেথান পিরিয়ড নিয়ে আমরা বলছি যে একটু পড়তে হবে। সো ইলিজাবেথান পিরিয়ডটাকে কি বলা হয়? দিস ইজ কল্ড দি গোল্ডেন এজ অফ ইংলিশ লিটারেচার। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, পরীক্ষা আসবে এটা ডিরেক্টলি, যে কোন পিরিয়ডটাকে ইংলিশ লিটারেচারের স্বর্ণযুগ বলা হয়, দ্যাট ইজ ইলিজাবেথান পিরিয়ড। এবং এই জন্য ডিউরেশনটা মনে রাখবা 1558 থেকে 1603। এবং এটাকে একই সাথে দি নেস্ট অফ সিঙ্গিং বার্ড বলা হয়, কারণ এই সময়ে খুব ভালো ভালো সাহিত্যিকগণ ছিলেন, ঠিক আছে? উইলিয়াম শেক্সপিয়ার, ঠিক আছে, ক্রিস্টোফার মার্লো, এরা ছিল হচ্ছে এই এলিজাবেথান পিরিয়ডের। তো দেখো তোমার এই যে এলিজাবেথান পিরিয়ড, এটার নামকরণ কেন এলিজাবেথান বলতো? কার নাম অনুযায়ী? রানী এলিজাবেথের নাম অনুযায়ী। তো ওই রানী এলিজাবেথের একবার বিখ্যাত একটা কোটেশন আছে, মানে বিখ্যাত একটা উক্তি আছে। সে বলছে, এ গুড ফেস ইজ দি বেস্ট লেটার অফ রেকমেন্ডেশন। তুমি যদি রেকমেন্ডেশন চাও তাহলে তোমার হাসি মুখটাই সবচেয়ে বেস্ট
লেটার হতে পারে বা বেস্ট কিছু হইতে পারে। বুঝতে পারছো? সে গুড ফেস ইজ দি বেস্ট লেটার অফ রেকমেন্ডেশন। সো এই ছিল আর কি আমাদের আজকের ক্লাসের টপিক। তো আমি আবার একটু রিক্যাপ করি। আমরা এখানে মেইনলি তোমার লিটারেচারের বিভিন্ন যে ফিগার অফ স্পিচ বা লিটারেরি ডিভাইস আছে, সিমিলি, মেটাফোর, পার্সনিফিকেশন, অ্যালিটারেশন, অক্সিমন, হাইপারবোল, হোমোনিমস, হোমোফোন, অ্যাক্রোনিম, অ্যালিগরি, সিলিকুয়ে, স্যাটায়ার, ক্যাটাস্ট্রফি, আইরনি, অটোবায়োগ্রাফি, এবং এখানে তোমার এক্সট্রা অনেকগুলো আছে। এগুলো থেকে কিন্তু হুবহু পরীক্ষা কোশ্চেন আসে। ইনফ্যাক্ট তুমি যদি বিউপিতে পরীক্ষা দিতে চাও, সেখানে কিন্তু জাহাঙ্গীরনগরে বা খুলনা ইউনিভার্সিটি বা চট্টগ্রাম সব জায়গাতে তো এখান থেকে ডিরেক্টলি কোশ্চেন হয়। বিউপিতেও কিন্তু এখান থেকে ডিরেক্টলি কোশ্চেন হয়। এবং বিউপিতে কিন্তু তোমরা মনে রাখবা যে একটা কোশ্চেন হয় যে তোমাকে ইএফটি থেকে ফার্স্ট পেপারের যেই তোমার পোয়েমসগুলো আছে সেই পোয়েমস থেকে একটা লাইন তুলে দিবে। সে ফর এক্সাম্পল যদি আমি ড্রিমস পোয়েমসটা নিই, তাহলে সেই ড্রিমস পোয়েমসের ভিতরে বিভিন্ন ধরনের লাইন আছে তোমার। যেমন আম, তোমার লাইফ ইজ এ ব্যারেন ফিল্ড, ঠিক আছে? লাইফ ইজ এ ব্যারেন ফিল্ড। যদি তোমার ড্রিমস না থাকে লাইফে, তাহলে লাইফ ইজ এ ব্যারেন ড্রিমস, ব্যারেন ফিল্ডস। তো এই যে ব্যারেন কথাটার মানে হচ্ছে ধরো অনুর্বর বা একদম ফাঁকা শূন্য। তো এই যে লাইফ ইজ এ ব্যারেন ফিল্ড আমি বললাম, এটা তাহলে কিসের এক্সাম্পল হবে বলো তো? এতক্ষণ যে পড়াইছি কিসের এক্সাম্পল হবে? অথবা আমি আরেকটা বললাম, লাইফ ইজ এ ব্রোকেন উইংড বার্ড, মেটাফোরের এক্সাম্পল হবে। কারণ দেখো এখানে তুমি ডিরেক্ট কম্পারিজন করতেছো অ্যাজ ওয়েল অ্যাজ বা সিমিলার অ্যাজ, রিসেম্বল, এই ধরনের ওয়ার্ড ছাড়াই। তো এগুলো হচ্ছে তোমার মেটাফোর এক্সাম্পল। তো এইভাবে তোমাদেরকে কিন্তু কোশ্চেন দেয়, এবং তুমি তখন ওই প্যাসেজগুলো বা ওই পয়েন্টসগুলো পড়তে গেলে লিটারেরি ডিভাইস তোমাদেরকে পড়তে হবে। তো এখন যেহেতু কনসেপ্ট ক্লিয়ার, তুমি ইজিলি ওই জিনিসটা বুঝতে পারবা। এগুলো জাস্ট মুখস্থ করতে হয় না, একবার বুঝলে তুমি ইজিলি এমনিতেই মিলাতে পারবা।